আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস 8-এ পড়ো তাদের জন্য। আজকে আমি তোমাদের সামনে নতুন অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। সেই অধ্যায়টা হলো জলবায়ু অঞ্চল, ইংরেজিতে যেটাকে বলা হয় ক্লাইমেটিক জোন। এবার জলবায়ু অঞ্চল সম্পর্কে জানতে গেলে আমাদের জলবায়ু কি, আবহাওয়া কি, এর উপাদানগুলো কি কি সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা অত্যন্ত জরুরি। এবার দেখো, জলবায়ু সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আবহাওয়া। আবহাওয়া কাকে বলে? কোন নির্দিষ্ট অঞ্চলে কোন একটি দিনে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, এই সমস্ত উপাদানগুলির একদিনের গড় অবস্থাকে বলা হয় আবহাওয়া। এবং জলবায়ু তাহলে কি? জলবায়ু হলো যে কোনো নির্দিষ্ট অঞ্চলের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, উষ্ণতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, এই সমস্ত যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলির গড় 30 থেকে 35 বছরের আবহাওয়ার যে অবস্থা সেটাকে বলা হচ্ছে জলবায়ু। তাহলে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য কি পেলাম? যে আবহাওয়াটা হলো যে কোনো অঞ্চলের কোনো একটা নির্দিষ্ট দিনের গড় যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলোর গড় অবস্থাকে বলা হচ্ছে আবহাওয়া। সেটা একটা নির্দিষ্ট দিনের। এই আবহাওয়া প্রতিদিন কিন্তু পরিবর্তনশীল। আর জলবায়ুটা কি? জলবায়ুটা হলো কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের গড় 30 থেকে 35 বছরের যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো গড় অবস্থা। যেমন কি উষ্ণতা, 30 থেকে 35 বছর গড় উষ্ণতা কিরকম রয়েছে, তারপর 30 থেকে 35 বছর ধরে গড় বৃষ্টিপাত কিরকম হচ্ছে, এটা হচ্ছে জলবায়ু। তাহলে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান কি বললাম? উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বায়ুপ্রবাহ, সমস্তগুলো রয়েছে, এগুলোই। এবার জলবায়ু অঞ্চল কি? কোন নির্দিষ্ট অঞ্চল যেখানে আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন উপাদানগুলির কার্যকারিতা প্রায় একই রকম। সেই সমগ্র অঞ্চলটিতে এই একই ধরনের একই ধরনের আবহাওয়া এবং জলবায়ুগত উপাদানগুলির কার্যকারিতা একই হওয়ার কারণে কি হচ্ছে? সেখানে একই ধরনের জলবায়ুগত অবস্থান বিরাজ করছে, সেটাকে বলা হয় জলবায়ু অঞ্চল। আমি আবার বলছি যে কোনো নির্দিষ্ট অঞ্চলে আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন উপাদানগুলির কার্যকারিতা একই রকম হওয়ার কারণে সেই সমগ্র অঞ্চলটিতে একই ধরনের জলবায়ুগত অবস্থা বিরাজ করে, সেটাকে বলা হয় জলবায়ু অঞ্চল বা ক্লাইমেটিক জোন। এবার এই জলবায়ু অঞ্চল, তাহলে কি বললাম? এই জলবায়ু অঞ্চলকে বিভিন্ন জলবায়ু বিজ্ঞানী, যেমন কি তোমার রয়েছে কোপেন, থরওয়েট, তারপর রয়েছে ট্রেওয়ার্থা, এই সমস্ত জলবায়ু বিজ্ঞানীগণ পৃথিবীর জলবায়ুগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন। তাহলে জলবায়ুর প্রধান উপাদান যেগুলো হচ্ছে সেটা হচ্ছে কি তোমার উষ্ণতা, বৃষ্টিপাত এবং আর্দ্রতা। তাহলে এই তিনটে হচ্ছে প্রধান জলবায়ুর উপাদান। এবার কোন অঞ্চলের জলবায়ুর নিয়ন্ত্রক। এবার দেখো জলবায়ু, এখানে জলবায়ুর নিয়ন্ত্রক মানে কোন কোন জিনিসগুলো জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সেগুলো সম্পর্কে আলোচনা করব। নিয়ন্ত্রক, তাহলে দেখো জলবায়ুর নিয়ন্ত্রকগুলি হচ্ছে যে কোন অঞ্চলের অক্ষাংশগত অবস্থান। অর্থাৎ ধরো এটা একটা অঞ্চল, এটা পৃথিবী, এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল, এটা হচ্ছে সুমেরু অঞ্চল, এটা হচ্ছে মকরক্রান্তি রেখা, এটা হচ্ছে কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল, এটা হচ্ছে তোমার কুমেরু। তো দেখো এবার এই অক্ষাংশগত অবস্থান
অক্ষাংশগত অবস্থানের উপরে কোন অক্ষাংশগত যে অঞ্চল যত ডিগ্রি তার অক্ষাংশগত অবস্থান যত, তার উপরে কিন্তু সেখানকার জলবায়ু নির্ভর করছে। এবার তাহলে জলবায়ুর বেশিরভাগটাই কিন্তু জলবায়ুর বেশিরভাগ নির্ভর করছে কোন অঞ্চলের অক্ষাংশগত অবস্থানের উপর। তাছাড়া আর কি রকম, আর কিসের উপর? ভূমির উচ্চতা, মানে সমুদ্র সমতল থেকে ভূমি কতটা উচ্চতে রয়েছে তার উপরে। তারপর কি? সমুদ্র থেকে দূরত্ব। এবার ধরো সমুদ্র, এবার ধরো এটা হচ্ছে সমুদ্র, এবার এর পার্শ্ববর্তী অঞ্চল হলো এটা, এর পার্শ্ববর্তী অঞ্চলে এখানকার জলবায়ু হবে কিরকম? সমভাবাপন্ন। খুব কি হবে? খুব উষ্ণ হবে না, খুব শীতল হবে না, সমভাবাপন্ন। এবার এখান থেকে যত দূরে আমরা যাব সেখানে জলবায়ু হবে কি? চরম ভাবাপন্ন। কারণ কি? এখানে সমুদ্রের প্রভাবটা নেই, তার জন্য কি হবে? এখানকার জলবায়ু হবে চরম ভাবাপন্ন। তাহলে সমুদ্র থেকে দূরত্ব কোন অঞ্চলের জলবায়ুকে কি করে? নিয়ন্ত্রণ করে। আর কি রয়েছে? তারপর রয়েছে তোমার, তাহলে প্রথমত আমি বলে দিই, একটা হলো অক্ষাংশগত অবস্থান, অক্ষাংশগত অবস্থান। তারপরে কি হলো? ভূমির উচ্চতা, ভূমির উচ্চতা। আচ্ছা, ভূমির উচ্চতা এই পয়েন্টটা, অক্ষাংশগত অবস্থানটা আমি বলে দিলাম যে এটা অক্ষাংশগত অবস্থান। যত কি হবে? অক্ষাংশগত দিক থেকে, মানে অক্ষাংশগত অবস্থানের উপর জলবায়ু সব থেকে বেশি নির্ভর করে। এবার ভূমির উচ্চতা কিরকম? সমুদ্র পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠে যায় উষ্ণতা তত কমতে থাকে। আমরা জানি যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড কি হয়? উচ্চতা বৃদ্ধিতে, উচ্চতা ধরে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল, ভূমির উচ্চতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড নয়, 1 ডিগ্রি অক্ষাংশ, 1 ডিগ্রি অক্ষাংশের বৃদ্ধিতে কি হবে? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকবে, উষ্ণতা কমতে থাকে। অর্থাৎ কি? এখানে দুটো জিনিসই আমরা বলতে পারি, অক্ষাংশগত অবস্থানের ক্ষেত্রে এবং ভূমির উচ্চতা। তাহলে 1 ডিগ্রি অক্ষাংশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উষ্ণতা 1 ডিগ্রি উপরে যদি উঠে যায় অক্ষাংশগত অবস্থান, ধরো এখানে ধরা রয়েছে এটা হলো 23 ডিগ্রি। এবার এখান থেকে যখন আমরা এখানে 24 ডিগ্রিতে চলে আসবো, 24 ডিগ্রি অক্ষাংশ, তখন এখানে কি হবে? এখানে যে উষ্ণতা রয়েছে সেই উষ্ণতা থেকে এখানে উষ্ণতা হবে কম হবে। কত কম হবে? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উষ্ণতা কিসের উপর নির্ভর করছে? ভূমির উচ্চতার উপর নির্ভর করছে। যত উপরের দিকে উঠে যাব তত কি হবে? উচ্চতা কমতে থাকবে, যত উচ্চতা বাড়তে থাকবে তত কি হবে? উষ্ণতা কমতে থাকবে। কত হারে? প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকবে। তাহলে ভূমির উচ্চতার উপরে কোন অঞ্চলের জলবায়ু কি করছে? নির্ভর করছে। তারপর রয়েছে সমুদ্র থেকে দূরত্ব, যেটা বললাম, সমুদ্র থেকে দূরত্ব, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দূরত্ব। তাহলে 1, 2, 3, আর কি? বায়ু প্রবাহ। তাহলে দেখো বায়ু প্রবাহ কিভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। যে অঞ্চলের উপর দিয়ে শীতল বায়ু প্রবাহিত হয় সেই অঞ্চলে শীতল জলবায়ু, শীতল আবহাওয়া বিরাজ করে, সেই অঞ্চলটা শীতল প্রকৃতির হয়। তাহলে তার উপরে জলবায়ু নির্ভর করছে কিসের উপরে? এখানে তাহলে বায়ু প্রবাহের উপরে। তারপরে কি? যদি আবার কোন অঞ্চলের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হয় তাহলে কি হবে? সেখানকার আবহাওয়াটা উষ্ণ হয়ে যাবে। তো এখানে আমাদের বায়ু প্রবাহের উপরে নির্ভর করছে। 5 নম্বর কিসের উপর নির্ভর করছে? সেটা হলো সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত। তো দেখো সমুদ্র স্রোতও কিন্তু জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। যে অঞ্চলের দিয়ে সমুদ্র স্রোত কয় ধরনের হয়? 2 ধরনের হয়, একটা উষ্ণ সমুদ্র স্রোত আর একটা হলো শীতল সমুদ্র স্রোত। যে অঞ্চলের উপর দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় সেই অঞ্চলে উষ্ণতা কিছুটা বেড়ে যায়, আবার যে অঞ্চলের উপর দিয়ে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয় সেই অঞ্চলে উষ্ণতা কি হয়? কিছুটা কমে যায়। তাহলে উষ্ণতার উপরে জলবায়ু নির্ভর করছে, সমুদ্র স্রোতের উপরে। আর কি রয়েছে? 6 নম্বর আমরা বলতে পারি সূর্য রশ্মির পতন কোণ। সূর্য
রশ্মির পতন কোণ। এবার দেখো সূর্য রশ্মির পতন কোণটা কি রকম। এবার এই যে নিরক্ষরেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা আমরা জানি কি সূর্য রশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। এবার এখানে সূর্য রশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে, লম্বভাবে কিরণ দেওয়ার ফলে কি হবে, তাপমাত্রা বেশি হবে, বাষ্পীভবনের পরিমাণ বেশি হবে। তার মানে কি উষ্ণতা, এখানে সূর্য রশ্মির লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানকার উষ্ণতা বেশি হয়। উষ্ণতা বেশি হওয়ার ফলে এখানে যে জলরাশি রয়েছে সেই জলরাশি জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় এবং সেটা ঘনীভূত হয়ে তারপরে মেঘে পরিণত হয়, তারপরে জলকণা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেই ঘনীভূত এইগুলো জলকণা রূপে ভূপৃষ্ঠে নেমে আসে বৃষ্টি রূপে। তাহলে কি হবে, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। তাহলে সূর্য রশ্মির পতন কোণের জন্য এখানে যেহেতু সূর্য রশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে তার জন্য এখানকার উষ্ণতা বেশি হচ্ছে। উষ্ণতা বেশি হওয়ার জন্য কি হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণও বেশি হচ্ছে এবং এর উপরে কি হচ্ছে, জলবায়ু নিয়ন্ত্রণ করছে। ঠিক, এটা হচ্ছে সূর্য রশ্মির পতন কোণ। আর কি রয়েছে, হ্যাঁ এবার সমুদ্র সমতল থেকে এটা বলেন যত উপরের দিকে উঠা যাবে তত কি হবে, উষ্ণতা কমতে থাকে। পৃথিবীর অধিকাংশ পার্বত্য অঞ্চল যে রয়েছে সেই পার্বত্য অঞ্চলগুলোতে উচ্চতার সাথে সাথে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদেরও পরিবর্তন ঘটে। যেমন দেখো হ্যাঁ, তাহলে কি বললাম, হ্যাঁ পার্বত্য অঞ্চলে ধরো এটা একটা পার্বত্য অঞ্চল, পর্বত, তাহলে কি হবে, এর যে উচ্চতার যে পরিবর্তন হবে, উচ্চতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিসের পরিবর্তন হয়, জলবায়ু, এবং জলবায়ুর সঙ্গে সঙ্গে আবার স্বাভাবিক উদ্ভিদের কি হয়, পরিবর্তন ঘটে। এবার দেখো স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে আমি একটু বলে দিই, যে মানুষের সাহায্য ছাড়াই প্রকৃতির উপর নির্ভর করে যে সমস্ত বৃক্ষ জন্মায় সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। এই স্বাভাবিক উদ্ভিদ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো কি, তোমার সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তোমার জলবায়ু, তারপরে মৃত্তিকা, তারপরে ভূপ্রকৃতি। এই তিনটি বিষয়ের উপরে তাহলে কি স্বাভাবিক উৎপন্ন অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কিসের উপর নির্ভর করে, জলবায়ু, জলবায়ু, ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি এবং 3 নম্বরটা হচ্ছে মৃত্তিকা। এই তিনটি উপাদানের মধ্যে সব থেকে বেশি যার দ্বারা স্বাভাবিক উদ্ভিদ প্রভাবিত হয় সেটা হচ্ছে জলবায়ু। এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উপাদান কিসে, স্বাভাবিক উদ্ভিদে। তাহলে বলা হয়েছে যে পৃথিবীর বেশিরভাগ পার্বত্য অঞ্চলগুলোতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলবায়ুর পরিবর্তন ঘটে এবং জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদেরও পরিবর্তন ঘটে। এবার কিরকম পরিবর্তন ঘটে দেখো, এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ, এটা হচ্ছে পর্বতের পাদদেশ। এবার এখান থেকে 1000 মিটার, এটা হলো 1000 মিটার, এটা হচ্ছে 2000 মিটার, 3000 মিটার, 4000 মিটার, 5000 মিটার, এগুলো সব হচ্ছে মিটার। ঠিক আছে, দেখে নাও। এবার এই যে 1000 মিটার, 2000 মিটার, 3000 মিটার, 4000 মিটার, 5000 মিটার, এগুলো কি পর্বত গাত্র, মানে এরা হচ্ছে পর্বতের পাদদেশ। পর্বতের পাদদেশ থেকে কি এগুলো আমরা বিস্তার দেখালাম। এবার এই উচ্চতা অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কি হয়, উদ্ভিদ জন্মায়। যেমন দেখো এখানে পর্বতের পাদদেশে কি হয়, সেখানে
পর্বতের মানে পর্বতের পাদদেশ থেকে 1000 মিটার উচ্চতায় সেখানে কি হয়, বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার কারণে এখানে কি হয়, ঘন চিরসবুজ অরণ্য বা চিরহরিত অরণ্যের সমাবেশ দেখতে পাওয়া যায়। তাহলে 0 থেকে 1000 মিটার উচ্চতা পর্যন্ত কি হয়, এখানে বৃষ্টিপাতের পরিমাণ অধিক হওয়ার কারণে এখানে ঘন চিরসবুজ অরণ্যের সমাবেশ দেখতে পাওয়া যায়। এবং এইখানে যে চিরহরিত বৃক্ষগুলো জন্মায় সেই বৃক্ষগুলো একেবারে ছাতার মতো ঘিরে থাকে। তোমরা পড়েছো অ্যামাজনে যেটা পড়িয়েছিলাম। তার জন্য কি সূর্যালো সহজে কি হচ্ছে প্রবেশ করতে পারে না। তার জন্য এই যে তলদেশ, সেই তলদেশ কি হয়, স্যাঁতসেঁতে প্রকৃতির হয়ে থাকে। তাহলে এখানে চিরহরিত বৃক্ষের সমাবেশ দেখতে পাওয়া যায়, যেমন কি শাল, শিশু, তারপরে তোমার গর্জন, মহুয়া, পলাশ, এই সমস্ত চিরসবুজ চিরহরিত অরণ্যের সমাবেশ দেখতে পাওয়া যায়। এবার দেখো 2000 থেকে এই 1000 থেকে 3000 মিটার, মানে এখানে তাহলে এখানে হয়ে গেল চিরহরিত অরণ্য। তারপরে দেখো এবার 1000 থেকে 3000, তবে এই অঞ্চলটুকুর মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হয়। আর বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে সেখানে কি হয়, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের সমাবেশ দেখতে পাওয়া যায়। অর্থাৎ চিরহরিত অরণ্য সারা বছর কি হয়, সবুজ হয়ে থাকে। আর চিরহরিত হওয়ার কারণ কি, চিরহরিত হওয়ার কারণ হচ্ছে এখানে জলের অভাব হয় না। জলের অভাব হওয়ার কারণে কি হচ্ছে, পাতা যে জলের প্রয়োজন হয় সেই জল সারা বছর গাছ পেয়ে থাকে। তার জন্য কি হয়, সেখানে চিরহরিত বৃক্ষের সমাবেশ দেখতে পাওয়া যায়। কিন্তু এই 1000 থেকে 3000 মিটার উচ্চতায় সেখানে কি হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যাচ্ছে। আর এই বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে কি হচ্ছে, সেখানে কি হলো তোমার পর্ণমোচী, অর্থাৎ একটা বছরের একটা নির্দিষ্ট সময়ে কি হয়, একটা এই পাতা গাছগুলো কি হয়, পাতা ঝরিয়ে ফেলে। যেমন কি পর্ণমোচী অরণ্য রয়েছে তোমার, যেমন কি দেবদারু, তারপরে বাজ, ম্যাপল, ওক, এই সমস্ত। তাহলে এখানে ধরো এটা হচ্ছে পর্ণমোচী অরণ্য। পর্ণমোচী আবার কিছু কিছু চিরহরিত অরণ্য দেখতে পাওয়া যায়, এমন নয় যে শুধুমাত্র পর্ণমোচী অরণ্যের সমাবেশ রয়েছে, কিছু কিছু চিরহরিত বৃক্ষও দেখা যায়। তার জন্য এটাকে মিশ্র অরণ্য বলতে পারা যায়, পর্ণমোচী অরণ্য। তারপরে দেখো, তারপরে 3000 থেকে 4000 মিটার উচ্চতায় এখানে কি হয়, সরলবর্গীয়, হ্যাঁ 3000 থেকে 4000 উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ শীতল সরলবর্গীয় গাছের অরণ্য দেখতে পাওয়া যায়। সরলবর্গীয় অরণ্যতে যেমন কোন কোন গাছ এগুলো রয়েছে, যেমন কি পাইন, ফার, স্প্রুস। তাহলে এখানে 3000 থেকে 4000 মানে এই অঞ্চল, এখানে সরলবর্গীয় বৃক্ষের সমাবেশ। এই সরলবর্গীয় বৃক্ষগুলো কি নরম প্রকৃতির, কাষ্ঠগুলো নরম হয় এবং উপরিভাগটা সুচালু আকৃতির হয়ে থাকে, সরলবর্গীয় অরণ্য। ঠিক আছে। এবার তারপরে দেখো, তাহলে কি বললাম যে 3000 থেকে 4000 মিটার উচ্চতায় এখানে কি মধ্যম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে এখানে সরলবর্গীয় বৃক্ষের সমাবেশ দেখতে পাওয়া যায়, যেমন পাইন, ফার, স্প্রুস প্রভৃতি। তারপরে দেখো, তারপর রয়েছে 4000 থেকে 5000 মিটার উচ্চতা। আবার মেরুবৃত্ত অঞ্চলের তুন্দ্রা জলবায়ু, শুধু ছোট ছোট, হ্যাঁ এবার এখানে দেখো, এটা হচ্ছে 4000 থেকে 5000 মিটার উচ্চতা, এটাকে বলা হয় তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এখানে কি হয়, বছর 3-4 মাস কি হয়, বরফাবৃত থাকে, বাকি সময় বরফ থাকে না। তো সেই সময় সেখানে কি হয়, সেখানে তোমার রডোডেনড্রন, যেমন আমি এতে বলছি, ভারতের কথা বলছি, ভারতের যে হিমালয় পর্বতমালা রয়েছে, সেই হিমালয় পর্বতমালায় রডোডেনড্রন, জুনিপার, এই সমস্ত বৃক্ষগুলো দেখতে পাওয়া যায়। কোথায়, এই যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, বা আমাদের যেটাকে ভারতীয় বলা হয় আলপীয় অরণ্য। এই অরণ্য এখানে যে মানে 4000 থেকে, আমাদের হিমালয় পর্বতে 4000 থেকে 5000 মিটার উচ্চতায় যে বৃক্ষগুলো জন্মায় সেগুলোকে বলা হচ্ছে আলপীয় অরণ্য।
মালভীয় উদ্ভিদ। এবার দেখো তাহলে এখানে তোমাদের বইয়ে রয়েছে কি যে সরলবর্গীয় গাছের তুন্দ্রা জলবায়ুতে শুধু ছোট ছোট ঘাস গুল্ম জন্মায়, কারণ প্রায় সারা বছরই এখানে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। তাহলে ছোট ছোট মস, লাইকেন এবং শ্যাওলা জাতীয় উদ্ভিদ জন্মায়। তাহলে হ্যাঁ, এখানে যেটা বললাম আমি যে আলপীয় অরণ্যটা হচ্ছে তোমার তাহলে আমরা আমাদের যে পশ্চিম হিমালয় পর্বতমালা রয়েছে, সেই হিমালয় পর্বতমালা 4000 থেকে 5000 মিটার উচ্চতায় যে অরণ্যের সৃষ্টি হয়েছে সেটাকে আমরা আলপীয় অরণ্য বা আলপীয় উদ্ভিদ বলতে পারি। আর এটাকে আবার তুন্দ্রা জলবায়ু অঞ্চল বলা হয়। তুন্দ্রা জলবায়ু অঞ্চল, তো এখানে এই ধরনের উদ্ভিদ জন্মে, মস, লাইকেন, শ্যাওলা জাতীয় উদ্ভিদ জন্মে থাকে। কারণ এখানে কি হচ্ছে, বেশিরভাগ মানে 3-4 মাস বরফাবৃত থাকে। এবার যখন বরফ থাকে না তখন সেই সমস্ত অঞ্চলে বরফ থাকে না, তো সেই সময় এই ধরনের উদ্ভিদ জন্মায়। এবং এই 5000 মিটারের উপর এই যে এইটুকু রয়েছে, এটা থাকে চির তুষারাবৃত। আর এই চির তুষারাবৃত হওয়ার কারণে এখানে কোনো উদ্ভিদ জন্মাতে পারে না। তাহলে বোঝা গেল। এবার দেখো তাহলে তোমাদের হ্যাঁ, এই যে দেখো তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া রয়েছে এই যে নিচে সাভানা। তার মানে এই যে পর্বত গাত্রে পর্বতে কি হয়, পাদদেশে সাভানা অর্থাৎ ছোট ছোট তৃণজাতীয় মানে ঘাস জাতীয় উদ্ভিদ জন্মায়, সেটাকে সাভানা বলা হয়। সেই সাভানা এখানে দেখতে পাওয়া যায়। সাভানা এবং তাহলে এটা সাভানাটা কোথায়, পর্বতের পাদদেশে এবং পাদদেশ থেকে 1000 মিটার উচ্চতা বিশিষ্ট অঞ্চলে চিরহরিত অরণ্য। তারপরে দেখো তারপরে রয়েছে 1000 থেকে 3000 মধ্যে রয়েছে কি পর্ণমোচী, তারপরে সরলবর্গীয়, তারপরে এটা হচ্ছে এই যে এইটুকুটা তুন্দ্রা, তারপরে কি রয়েছে এখানে তুহিন মানে চির তুষারাবৃত, এখানে কোনো উদ্ভিদ জন্মায় না। এবার দেখো এখানে রয়েছে যে হিমাচল প্রদেশের একটা বর্ণনা দেওয়া হয়েছে যে সমতলের শাল সেগুনের জঙ্গল ছেড়ে ক্রমশ পাহাড়ের পাইন, লার্চ, পপলার এর বন, আরো উপরে রোটাং পাস। রোটাং পাসে একটা জায়গা নিয়ে এই টানেল রয়েছে, ছোট ছোট ঘাস আর বরফ। এবার দেখো ভূমির উচ্চতার সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ এবং সেই সঙ্গে জলবায়ুর পরিবর্তন হয়। তাহলে আমরা জানি যে ভূমির উচ্চতার সঙ্গে সঙ্গে কি হবে, জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং স্বাভাবিক উদ্ভিদের পরিবর্তন হয়। আমরা এটা অলরেডি আলোচনা করলাম। এবার দেখো যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতা বৃষ্টিপাত এক এক রকম, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতা এবং বৃষ্টিপাতের পরিমাণ সমান নয়, সর্বত্র সমান নয়, কোথাও কম কোথাও বেশি। এবং তার উপরে কি হচ্ছে, সেখানকার সেই উষ্ণতা এবং বৃষ্টিপাতের উপর নির্ভর করছে সেখানকার জলবায়ু। বা নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর ধরে প্রচন্ড গরম আর প্রচুর বৃষ্টি হয়, আর উষ্ণ আর্দ্র জলবায়ু উদ্ভিদের দ্রুত বৃদ্ধির জন্য অত্যন্ত অনুকূল, ফলে বিশাল অঞ্চল জুড়ে ঘন গভীর চিরসবুজ অরণ্য বা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য সৃষ্টি করেছে। এবার যে নিরক্ষীয় অঞ্চল আমি দেখালাম, এই নিরক্ষীয় অঞ্চল বরাবর কি হচ্ছে, এখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে। এখানে উষ্ণতা বেশি হওয়ার কারণে এখানে কি হয়, বাষ্পীভবনের পরিমাণ বেশি, তার জন্য বৃষ্টিপাতের পরিমাণ বেশি, এবং বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার ফলে এখানে ঘন চিরসবুজ অরণ্যের সমাবেশ দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। তারপরে দেখো আবার ক্রান্তীয় অঞ্চলে কোথাও বৃষ্টির অভাবে ছোট ছোট ঘাসের তৃণভূমি সৃষ্টি হয়েছে। ক্রান্তীয় অঞ্চলে এই সমস্ত অঞ্চলে কি বলে, বৃষ্টির অভাবে ঘাস বা সাভানার তৃণভূমি সৃষ্টি হয়েছে, আর কি পর্ণমোচী অরণ্যের সৃষ্টি হয়েছে। তারপরে কি আবার কোথাও কোথাও রুক্ষ মরুভূমি, আবার ক্রান্তীয় অঞ্চলে কোথাও কোথাও মরুভূমির সৃষ্টি হয়েছে বৃষ্টিপাত অত্যন্ত কম হওয়ার কারণে। উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ শীতল সরলবর্গীয় গাছের অরণ্য, যেটা বললাম। আর তুন্দ্রা জলবায়ুতে সেটা তো বললামই, ঘাস, গুল্ম, মস, লাইকেন, শ্যাওলা জাতীয় উদ্ভিদ জন্মায়। আর এর উপরে 5000 মিটারের উপরে কি হয়, কোন রকম উদ্ভিদ জন্মায় না। এবার তারপরে দেখো কোন একটি জলবায়ু অঞ্চলে জলবায়ুর উপাদান মূলত উষ্ণতা, বৃষ্টিপাতের বৈশিষ্ট্য ও প্রকৃতির সমধর্ম।
সমধর্মী হয়। কোনো একটি জলবায়ু অঞ্চলে জলবায়ুর উপাদান, উষ্ণতা এবং বৃষ্টিপাতের প্রকৃতি এবং বৈশিষ্ট্য একই ধর্ম হবে। তাহলে একটা জলবায়ু অঞ্চল, যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ধরে নিলাম, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সেখানকার বৃষ্টিপাত, যে জলবায়ু যে উপাদান রয়েছে, উষ্ণতা এবং বৃষ্টিপাত, তাদের প্রকৃতি এবং বৈশিষ্ট্য সমধর্মী হবে। বিভিন্ন জলবায়ু অঞ্চল, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জীববৈচিত্র্য, এমনকি মানুষের জীবনযাত্রার তাৎপর্যপূর্ণ পার্থক্য দেখা যায়। এবার কি বলা হয়েছে, যে বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলোতে সেখানকার মৃত্তিকা, ভূপ্রকৃতি এবং স্বাভাবিক উদ্ভিদের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। যেমন একটা জলবায়ু অঞ্চলের সঙ্গে আরেকটা জলবায়ু অঞ্চলে মৃত্তিকার মিল থাকবে না, সেখানকার উদ্ভিদ এবং সেখানে উৎপাদিত শস্য, তারপরে সেখানকার জীববৈচিত্র্য, সেখানে একই ধরনের জীবগোষ্ঠী গড়ে উঠতে পারবে না, আলাদা আলাদা হবে। তার মানে প্রত্যেকটা জলবায়ু অঞ্চল প্রত্যেকটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য রয়েছে। এবার দেখো, এই দুটো জলবায়ু অঞ্চলের যে মিলন, সূক্ষ্ম যে রেখা বরাবর মিলিত, দুটো জলবায়ু অঞ্চল যে আলাদা হয়ে যায়, সেই রেখা বরাবর দুটো জলবায়ুরই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেটাকে বলা হয় পরিবর্তনশীল অঞ্চল বা ট্রানজিশনাল জোন। দেখো এখানে বলা হয়েছে যে আমরা মানচিত্রে কোনো জলবায়ু অঞ্চলকে অন্য জলবায়ু অঞ্চল থেকে সূক্ষ্ম রেখার মাধ্যমে আলাদা করলেও দুটো জলবায়ু অঞ্চলের মধ্যে সাধারণত একটা পরিবর্তনশীল অঞ্চল থাকে। তাহলে দুটো জলবায়ু অঞ্চলের মধ্যবর্তী যে অঞ্চল, সেটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। এবার দেখো, এটা হলো, এবার এখান থেকে এইটুকুটা হচ্ছে নিরক্ষীয়, এইটুকুটা হচ্ছে তোমার কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এবার এখানে এটা এর উপরে রয়েছে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। এই রেখা বরাবর ধরে নিলাম যে এই রেখা বরাবর, তাহলে এই রেখার নিচে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এই রেখার উপরে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। এই যে সূক্ষ্ম রেখা বরাবর যে এই দুটো জলবায়ু অঞ্চলকে আলাদা করলাম, আলাদা করা হলেও এই যে এই অঞ্চলে, এই অঞ্চলটুকুতে এবং এই অঞ্চলটুকুতে দুই ধরনের জলবায়ু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এইটাকেই বলা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল বা ট্রানজিশনাল জোন। ট্রানজিশনাল জোন বোঝা গেল? তাহলে কি বললাম, যে দুটো জলবায়ু অঞ্চল, এটা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এবং এটা হচ্ছে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। তো দুটো জলবায়ু অঞ্চল যে রেখা বরাবর আমরা পৃথক করেছি, যে এর উপরে ক্রান্তীয়, এর নিচে নিরক্ষীয়, তো সেই রেখা বরাবর, সেই রেখার উভয় পাশে অল্প কিছু অঞ্চল জুড়ে দুই ধরনের জলবায়ু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সেই অঞ্চলটুকে বলা হয় পরিবর্তনশীল অঞ্চল বা ট্রানজিশনাল জোন। এবার দেখো, পৃথিবীর যে জলবায়ু অঞ্চল রয়েছে, সেই জলবায়ু অঞ্চলকে ক্রান্তীয়, শুষ্ক, নাতিশীতোষ্ণ, মহাদেশীয় এবং মেরুদেশীয় এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে পৃথিবীর জলবায়ু অঞ্চলগুলোকে ক্রান্তীয়, শুষ্ক, নাতিশীতোষ্ণ, তারপরে তোমার মহাদেশীয় এবং মেরুদেশীয় এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এবার দেখো, এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাহলে জলবায়ুর যে কিসের উপর নির্ভর করলাম বলে দিলাম। এবার জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেখানকার স্বাভাবিক উদ্ভিদ এবং জীববৈচিত্র্যের কিন্তু ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে জলবায়ু এখানে কি বলা হচ্ছে, জীবনযাত্রায় জলবায়ুর নিয়ন্ত্রণ, এই প্রসঙ্গে পক্ষ এবং বিপক্ষে মতামত তৈরি করে শ্রেণীকক্ষে তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক সভার আয়োজন করতে পারো। এবার দেখো, জীবনযাত্রায় জলবায়ু নিয়ন্ত্রণ এটা কি, এই প্রসঙ্গে যদি আমি বলতে যাই তাহলে বলতে হবে যে জীবনযাত্রা মানে জলবায়ুর উপর কিন্তু আমাদের যে দৈনন্দিন জীবন, সেই জীবনটা কিন্তু আমার এর উপরে নির্ভর করছে, জলবায়ুর উপরে। তাহলে জলবায়ুকে ভিত্তি করে সেখানে গাছপালা সৃষ্টি হচ্ছে, সেখানে সেই ধরনের উদ্ভিদ জন্মাচ্ছে, সেখানে সেই ধরনের প্রাণী দেখতে পাওয়া যাচ্ছে। এই সমস্ত কিছু নির্ভর করছে জলবায়ু বৈশিষ্ট্যের উপর। তো দেখো, আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের সমস্যাগুলো দূর করে দেবো। আর তোমরা খুব ভালো করে বাড়িতে যত্ন সহকারে পড়াশোনা করো, তোমাদের কিন্তু পরীক্ষার সামনে এগিয়ে আসছে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।